যশোরের দুটি উপজেলার শান্ত গ্রাম থেকে বুক ভরা আশা নিয়ে রাজধানী ঢাকায় পড়তে গিয়েছিলেন মেধাবী তরুণ জাবির ও আব্দুল্লাহ। সাধারণ পরিবারের বাবা মায়ের একমাত্র ভরসা ছিলেন তারা। কিন্তু 2024-এর রক্তঝরা জুলাইয়ের একটি বৈষম্যহীন ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে তাদের সেই পথ চলা চিরতরে থেমে যায় ফ্যাসিস্টের বুলেট আর রক্তের স্রোতে। এটা হচ্ছে তাঁতিবাজার মোড়, বংশাল থানা পুলিশ এখনো পর্যন্ত সাধারণ মানুষের উপরে গুলি করতেছে। আব্দুল্লাহ তো মরেনি, আমার তো মনে হয় আমার আব্দুল্লাহ বেঁচে আছে। লাখো লাখো মানুষের মধ্যে আমার আব্দুল্লাহ বেঁচে আছে। আমি দাঁড়ায় আছি, কখন আমার ছেলে ফেরবে। গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 দিন আগে নিজের ডায়েরিতে স্বাধীনতা চিরন্তন সত্যটি লিখেছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএর ছাত্র মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জাবির। তিনি লিখেছিলেন, বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে তবে না হয় আটকে রেখো। জিগর গাছের এই তরুণ কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে শেখেননি। 19 জুলাই নামাজের পরেও খেয়ে দিয়ে মিছিল এসে মিছিলের সামনে লিড করছিল, সেই অবস্থায় ওর গুলি লাগে। শ্যামলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আইসিইউতে সঙ্গে ভর্তি করে দেয় ওরা। তারপরে আমরা সংবাদ পাই, শুধু বলে যে আঙ্কেল আপনার ছেলে খুব অসুস্থ, আপনি তাড়াতাড়ি পারলে ঢাকাতে চলে যান। কোথায়? 2024-এর 19 জুলাই জুমার নামাজ শেষে ঢাকার বনশ্রীতে মিছিল চলাকালে পুলিশের ছোড়া গুলি জাবিরের শরীর ভেদ করে যায়। হাসপাতালে টানা 7 দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন যুদ্ধের লড়াই চালান তিনি। 26 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বাধীনতাকামী সূর্য সন্তান। যাওয়ার তো কোনো পরিবেশ নেই, তখন অ্যাম্বুলেন্সে চলে গেলাম, ওর মার রোগী সাজিয়ে আমরা হসপিটালে পৌঁছলাম। যে দেখি ছেলে আইসিইউতে, জ্ঞান নেই, তখন সেন্স ফিরল 3 দিন পরে। তাও বলছে আপনারা আসছিলেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কথা বলার কোনো ছিল না। ওরা বললে কি যে মেন ভেন এখানে গাড়ির ওই ভেনটা কেটে গেছে, ওই ভেনটা ওরা জোড়া দেয়নি। বলে জোড়া দিয়ে দিত ওই ইনস্টিটিউট থেকে, হৃদরোগ ইনস্টিটিউটে, তাহলে সমস্যা হতো না। কিন্তু তখন বলছে যে আপনারা এখানে আর রাখা যাবে না, এখানতে আপনারা ঢাকা মেডিকেলে নেন। ওরা ট্রান্সফার করে দেয় ঢাকা মেডিকেলে এসে তখন সুস্থ ছেলে, একদম কথা বলছে স্বাভাবিক। এবার 3 দিন ওখানে 3 দিন থাকার পরে আমার ছেলে আবার অসুস্থ হয়ে যায়। ডায়ালিসিস করতে গেল, গিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা করতে হবে, সেখানে করতে পারছিল মাত্র 30 মিনিট। 30 মিনিট পরে আরও ডায়ালিসিস করার পরিবেশ ছিল না। পরের দিন শুক্রবার ভোর 4টে, তখন ভোর 4টে কি 4:30 এরকম সময় ছেলে মারা যায়। ছেলে মারা গেল, কিন্তু তখন এত নির্যাতন আমাদের পড়া শুরু করেছে চারিদিক থেকে, এনএসআই, ডিজিএফআই, তারপরে র্যাব, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের ফোনের পরে ফোন, আপনার ছেলে কোথায়, কী অবস্থায় আছে। আমরা বললাম ছেলে তো নেই, ছেলে তো মারা গেছে, তা কখন আসবেন? সন্ধ্যার দিকে ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে আসবে, সাথে সাথে মাটি দেবেন, নাহলে কিন্তু মাটি আমরা এসে দিয়ে দেবো, আমরা কারোর জন্য অপেক্ষা করবো না। তো আমরা বললাম না, আমরা আজকে মাটি দেবো না, আগামীকাল শনিবার বেলা 10টার সময় জানাজা হবে, জানাজা দেওয়ার পরে তারপরে ছেলে মাটি দেবো। কিন্তু তাও আমাদের সৌভাগ্য হয়নি, মানে ওই রাত্রিই মাটি দিতে হয়েছিল। বা আমার ছেলে নিয়ে এসে আমাদের এই গেটের বাইরে রাখতেছিল, ভিতরে ঢুকতে দেয়। আবার জুলাই আন্দোলনের শেষ সময় 5 আগস্ট স্বৈরাচার পতনের আগেই রাজধানীর তাঁতিবাজার মোড়ে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। মিছিলের অগ্রভাগের মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে দাঁড়িয়েছিলেন বেনাপোলের বড় আশ্রা গ্রামের আব্দুল জব্বারের ছোট ছেলে আব্দুল্লাহ। শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ছিলেন পরিবারের একমাত্র ভবিষ্যৎ। সেই বিজয়ের দিনই পুলিশের গুলিতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। মাথায় বিদ্ধ হয় বুলেট। মিটফোর্ড, ঢাকা মেডিকেল এবং খুলনা মেডিকেলের পথ পেরিয়ে শেষ ঠিকানা হয় ঢাকা সিএমএইচ। গুলি লাগার পরে 3 মাস 9 দিনের দিন 10 দিন মারা গেছে। যে জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ বাবা বলো তো তোমার কিরা গুলি মেরেছে, তোমার কোনো শত্রু আছে? তা না বাবা, আমার সেখানে বংশাল থানার পুলিশই আমার গুলি মেরেছে। আব্দুল্লাহ তো মরেনি, আমার তো মনে হয় আমার আব্দুল্লাহ বেঁচে আছে। লাখো লাখো মানুষের মধ্যে আমার আব্দুল্লাহ বেঁচে আছে। টানা দীর্ঘ 3 মাস হাসপাতালের বেডে সন্তানকে বাঁচাতে নিথর বসেছিলেন মা বাবা, কিন্তু শত চেষ্টা আর আকুতি ব্যর্থ করে দিয়ে 2024-এর 13ই নভেম্বর চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন আব্দুল্লাহ। তাঁতিবাজার বংশাল থানার সামনে উনি গুলিবিদ্ধ হয়। আমরা শোনার পরে রাত 2টার সময় বাসা থেকে রওনা দিই।
ওরা জীবিত অবস্থায় আমরা পাইছি। আমরা যখন গেছি তখন ঢাকা মেডিকেল থেকে অপারেশন করে বের করছে, সেই সময় আমরা ওখানে যে পৌঁছলাম। খুলি তো 3 ভাগের 1 ভাগ ছিল না, মানে ঘেন আউট হয়ে গেছে আর কি। সরকার কিন্তু আমাদের হয়তো লক্ষ লক্ষ টাকা দিতে পারবে, কিন্তু আমাদের সন্তানগুলো দিতে পারবে না। আর এই সারা বাংলাদেশও যদি লিখে দেয়, তা আমাদের সন্তান কিন্তু আমাদের ফেরত দিতে পারবে না। শুধু জাবির বা আবদুল্লাই নন, যশোরের এমন বহু সন্তান দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য নিজেদের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। 5 আগস্টে আশুলিয়ার বাইপালে পুলিশের এলোপাথারি গুলিতে শহীদ হন কেশবপুরের গার্মেন্টস কর্মী তহিদুর রহমান। 2 বছরের অবুঝ শিশুকন্যা আর স্ত্রীকে রেখে চিরতরে চলে যান তিনি। এছাড়া চৌগাছার শহীদ পারভেজ কিংবা মনিরামপুরের শহীদ সাব্বির আহমেদ সহ যশোরের আরও অনেকেই নিজের রক্তে লিখে গেছেন অধিকার আদায়ের এই মহাকাব্য। জেলা বিএনপির বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্মৃতিতেও উঠে আসে আন্দোলন মুখর মুক্তিকামী সেই দিনগুলোর কথা। আসলে ওই দিনটা প্রত্যেকটা দিনই লোমহর্ষকর ছিল। এটা আমি স্মৃতি যদি একটা বলি, এটা অসংখ্য হবে। 3 তারিখ 4 তারিখ এটা বিভৎসময় অবস্থার মধ্যে ছিলাম। আমাদের বাসায় পুলিশ যে ঢাকায় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে আমরা জড়িত নাকি এই বলে আমাদের বাড়িতে সার্চ করা, আমাদের বাড়িতে আমাদের পরিবারকে অসন্তুষ্টির মধ্যে রাখা, আমাদেরকে খুঁজছে হন্যে হয়ে, সেখানে আমরা আত্মগোপন করে থেকে আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করেছি। এবং যখন ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলনকে মানে আমরা প্যাট্রোনাইজ করেছি। আমরা বিএনপি, আমাদের যশোরের নেতা জনাব ইসলাম অমিত সহ আমরা সবাই প্যাট্রোনাইজ করেছি যে মুভমেন্টটাকে যাতে গতি সঞ্চালন করে। আমরা হয়তো ফ্রন্টে আসতে চাইনি, ফ্রন্টে আসলে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, সেই জন্য আমরা কৌশলগতভাবে এইভাবেই করেছি। কিন্তু আমরা প্রতিদিনই রাজপথে ছিলাম, প্রতিদিনই আমরা মিছিল করেছি, প্রতিদিনই আমরা সংগ্রামে অব্যাহত ছিলাম। কখনোই স্টে করতে পারিনি, এক জায়গায় থাকা তো নিরাপদ ছিল না। এবং পুলিশ, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে হয়েছিল যেন একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে তারা কাজ করছে। আর তাদের সঙ্গে যে আওয়ামী লীগের যে সমস্ত মানে টেরর যারা ছিল, যারা দুর্বৃত্তের রাজনীতি করে, তাদের জন্য তো আমরা নিরাপদ ছিলাম না কেউ। এইরকম একটা ভয়ঙ্কর দিন আমরা পার করেছি। আর বিধাতা আমাদেরকে নিশ্চয়ই মুখ তাকিয়েছে। আমি মনে করি যে আমরা অন্য কারোর জন্য এই আতঙ্কের উদাহরণ হতে চাই না। যশোরের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, তিনিও শহীদ এবং জুলাই যোদ্ধাদের অকৃত্রিম শ্রদ্ধায় সে সময় অবদানের কথা স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থান আসলে একটা জনযুদ্ধ। এখানে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। প্রথম দিকে সেটা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থাকলেও তৎকালীন ফ্যাসিবাদী সরকারের যে দমনপীড়ন, স্বভাবসুলভ দমনপীড়নের কারণে এই আন্দোলন অনেক বেশি বিস্তৃতি লাভ করে। পাশাপাশি দীর্ঘ এই 17 বছরের তার ডিক্টেটরশিপ এবং গণমাধ্যমের সেন্সরশিপ, বাকস্বাধীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকা পাচার সহ নানান রকম সমস্যায় মানুষ জর্জরিত ছিল। এই জন্য সবাই তার পার্সোনাল জায়গা থেকে শেখ হাসিনা সরকার এই ফ্যাসিস্ট রেজিমকে তাড়ানোর জন্য বদ্ধপরিকর ছিল। ইনফ্যাক্ট আমাদের আন্দোলন যখন চলে, ছাত্রলীগের অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে। সকল ক্রেডিট আসলে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না। জনগণ যদি রাস্তায় না নামতো, শ্রমজীবী মানুষ যদি রাস্তায় না নামতো, গৃহিণীরা যদি রাস্তায় না নামতো, তাহলে এত বড় আন্দোলন শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই ফ্যাসিস্ট রেজিমকে সরানো সম্ভব ছিল না। ঢাকার রাজপথে ঝরে পড়া যশোরের এই সূর্য সন্তানেরা আমাদের শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাদের রেখে যাওয়া রক্ত ভেজা স্মৃতি, স্বজনদের অশ্রু আর অসমাপ্ত স্বপ্নগুলো আজ আমাদের চেতনার মশাল। যশোরের মাটি হয়তো তাদের শরীরকে ধারণ করেছে, কিন্তু তাদের বীরত্ব আর আত্মত্যাগ বেঁচে থাকবে চিরকাল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে, কোটি মানুষের হৃদয়ে।